আসসালামু আলাইকুম। দক্ষিণ চীন সাগর নিয়ে যুদ্ধে আগামী দিনে লেজার সমরাস্ত্র, সাবমেরিন নিয়ন্ত্রিত ড্রোন এবং হাইপারসোনিক মিসাইলের ব্যবহার বাড়তে পারে। এ বাস্তবতাকে সামনে রেখে নতুন বছরের শুরুতে মার্কিন নৌবাহিনী নতুন করে নজরদারি, টহল এবং শত্রুপক্ষের স্থাপনা লক্ষ্য করে আগামী দিনের নৌযুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেছে। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট পত্রিকা সম্প্রতি এরকম একটি খবর প্রকাশ করেছে। বিডিনিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। কি আছে নতুন এই মার্কিন পরিকল্পনায়, আজ জানাবো সে সম্পর্কে নানা তথ্য। যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এনার্জি উইপন্স এবং দ্রুতগতিতে ধাবমান নানা অস্ত্র তৈরি করাকেই মার্কিন নৌবাহিনী এখন বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইকেল গিল্ড জানিয়েছেন। সি পাওয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী খুব শীঘ্রই নতুন করে বেশ কয়েকটি সাবমেরিন ক্রয় করবে, পাশাপাশি হাইপারসনিক মিসাইল এবং লেজার অস্ত্র কিনবে, যার জন্য দেশটি এরই মধ্যে $5 বিলিয়ন বাজেট বরাদ্দ করেছে। মার্কিন প্রশাসন উভচর ধরনের সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমানবাহী যুদ্ধজাহাজে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ধরনের লেজার অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। লেজার শুধুমাত্র আড়ালে থেকে কাজ করে না, এগুলো অনেক বেশি যথার্থ এবং অব্যর্থভাবে আক্রমণ পরিচালনা করতে পারে। লেজার ব্যান্ডকে কাজে লাগিয়ে যে কোনো বাহিনী তাদের সামরিক আক্রমণকে শানিত করতে পারে, একই সঙ্গে প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলোকে পুরোপুরি ধ্বংস না করলেও অকার্যকর করে দিতে পারে। লেজার অস্ত্রগুলো নৌবাহিনীকে উড়ন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা দান করবে। মার্কিন কর্তৃপক্ষ একটি শক্তিশালী মিসাইল ডিফেন্স এজেন্সি গড়ে তোলার চেষ্টা করছে, যাতে জাহাজ থেকে উচ্চমাত্রার ব্যালিস্টিক মিসাইলগুলোকে ভালোভাবে প্রতিরোধ করা যায়। এই বিষয়গুলো সম্ভব হবে কেননা মোবাইল বৈদ্যুতিক পাওয়ারের একীভূত প্রয়োগ এবং জাহাজগুলোতে তৈরি বিদ্যুতের আউটপুট প্রয়োগ করা হয়েছে। মার্কিন নৌজাহাজগুলোতে লেজার প্রযুক্তি বিগত অনেক বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। মার্কিন নৌবাহিনী আগামী দিনগুলোতে স্নেক হেড নামের বৃহত্তম আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে শত্রুদের টার্গেট করার পরিকল্পনা করেছে। পানির নিচ দিয়ে নিউক্লিয়ার সাবমেরিন চালিয়ে এর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে। মার্কিন নৌবাহিনীর এ ড্রোনগুলোর অপরিহার্যতা খুব বেশি। মার্কিন বাহিনী ড্রোন ও সাবমেরিনগুলোকে আগামীতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্মকে শক্তিশালী করার জন্য পরিকল্পনা করছে। এই ড্রোনগুলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধাস্ত্রকে বাধা দিতে পারবে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এই ধরনের সমরাস্ত্রই আগামীতে নিয়ন্ত্রকের আসনে চলে যাবে। স্নেকহেড ড্রোনগুলো যুদ্ধ হলে মার্কিন নৌবাহিনীতে এর স্থায়িত্ব, দূরত্ব এবং সক্ষমতা বৃদ্ধি করবে। আন্ডার ওয়াটার এই নৌযানগুলো একই সাথে যুদ্ধজাহাজ, ভার্জিনিয়া ক্লাস নিউক্লিয়ার চালিত সাবমেরিন এবং ওহিও ক্লাস মিসাইল সাবমেরিনকে শনাক্ত করে তাদের প্রতিরোধ করতে পারবে। এই নৌযানগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গোয়েন্দাবৃত্তি নজরদারি করতে সক্ষম হয়। শুধু আমেরিকা নয়, জাপানও নতুন করে স্বয়ংক্রিয় যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছে, যা 2035 সালের মধ্যেই অপারেশনে চলে আসবে। চীন যেভাবে সাম্প্রতিক বছরগুলোতে আগ্রাসী নীতি বিস্তৃত করেছে, তা প্রতিরোধের একটি অংশ হিসেবেই জাপান এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টোকিও অত্যাধুনিক প্রযুক্তির FX এবং F3 যুদ্ধবিমান নির্মাণ করছে। নতুন এ স্বয়ংক্রিয় বিমানটি এই বিমানগুলিরই পরবর্তী সংস্করণ। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মনুষ্যবিহীন যুদ্ধবিমানগুলোকে 3টি স্তরে নিয়ে আসার পরিকল্পনা করছে। প্রথম ধাপে তারা রিমোট কন্ট্রোল পরিচালিত ড্রোন নির্মাণ করবে। পরবর্তীতে তারা একক পাইলট দ্বারা পরিচালিত বিমান নিয়ে আসবে, যেগুলো একচ্ছত্র ইউএভি ড্রোন নিয়ন্ত্রণ করবে। আর তৃতীয় ধাপে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং মনুষ্যবিহীন বিমানও তারা অপারেশনে নিয়ে আসবে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, জাপান 2035 সালের মধ্যে স্বয়ংক্রিয় ড্রোন নিয়ে আসবে। একই সময় তারা FX যুদ্ধবিমানও তৈরি করবে। জাপান বর্তমানে F2 যুদ্ধবিমান ব্যবহার করছে, যা এরই মধ্যে বেশ পুরনো হয়ে গেছে। জাপান 2030 থেকে 2040 সালের মধ্যে এসব বিমানকে প্রতিস্থাপিত করার চেষ্টা করছে।
জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিশেষ করে সুবারু, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি এবং মিৎসুবিশি ইলেকট্রিক এরই মধ্যে মনুষ্যবিহীন যুদ্ধাস্ত্র তৈরির কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে $24.3 মিলিয়ন বরাদ্দ করেছে রিমোট এবং ফ্লাইট কন্ট্রোল টেকনোলজির খাতে। এছাড়া 200 মিলিয়ন ইয়েন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সংযোজনের জন্য বরাদ্দ করেছে। মনুষ্যবিহীন বিমান পরিচালনার জন্য ককপিটের প্রয়োজন হয় না, ফলে এই বিমানগুলোর নির্মাণ ব্যয় অনেকটা কমে যায়। জাপান 2024 সালের মধ্যে মনুষ্যবিহীন স্বয়ংক্রিয় ড্রোনের বিষয়ে গবেষণা সমাপ্ত করতে চায়। অন্যদিকে দেশটি 2025 সালের মধ্যে একটি ছোট ধরনের প্রোটোটাইপ বিমানের পরীক্ষা শুরু করতে চায়। নতুন এই যুদ্ধ বিমানগুলোতে শত্রু বিমান শনাক্তকরণ এবং মিসাইল বহন ও নিক্ষেপ করার সক্ষমতা থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মধ্যে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আইনে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, যদি চীন আগামীতে বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতা দালাই লামা বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করে, তাহলে যুক্তরাষ্ট্র চীনের উপর অবরোধ আরোপ করতে পারে। মার্কিন কংগ্রেস তিব্বতীয় নীতিমালাকে সমর্থন করেছে। বর্তমানে দালাই লামার বয়স 85 বছর এবং আগামীতে তার উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে বেইজিং হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিব্বতীয় আইন ও নীতিমালাকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই সমর্থন করেছে। এই নীতিমালার আওতায় দালাই লামা বাছাই, নির্ধারণ ও চূড়ান্ত মনোনয়নের কাজটি একটি আধ্যাত্মিক বিষয় এবং তিব্বতীয় বৌদ্ধদের ঐতিহ্যের আলোকে এই বিষয়গুলো নির্ধারিত হবে। চীনের যেসব কর্মকর্তারা ভবিষ্যতে দালাই লামা নির্বাচনে হস্তক্ষেপ করবেন, তাদের উপরও অবরোধ আরোপ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলছে, তিব্বতের রাজধানী লাসায় যুক্তরাষ্ট্রকে কনসুলেট খোলার অনুমতি না দিলে চীনে আর নতুন করে কোনো কনসুলেট চালু করবে না। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত মূলত দালাই লামার পক্ষে বিশ্বজুড়ে ক্যাম্পেইন করে যাচ্ছে। তারা মার্কিন কংগ্রেসের তিব্বতপন্থী এ আইনের ভূয়সী প্রশংসা করেছে। তারা দালাই লামার বাছাই প্রক্রিয়ায় চীনের হস্তক্ষেপ এবং তিব্বতে চীনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করেছে। বর্তমানে চতুর্থদশ দালাই লামা দায়িত্ব পালন করছেন। বয়সের কারণে তিনি নানা ধরনের অসুস্থতায় আক্রান্ত হয়েছেন এবং সে কারণে তিনি বিদেশ ভ্রমণেও অপারগ হয়ে পড়ছেন। এবার জানাবো রাশিয়ার নতুন ধরনের ট্যাঙ্কের খবর। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি T-14 আর্মাটা মেইন ব্যাটল ট্যাঙ্ক তথা MBT এবং T-15 ট্র্যাকড আর্মড ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল নির্মাণের ঘোষণা দিয়েছে। T-14 আর্মাটা হল পরবর্তী প্রজন্মের ট্যাঙ্ক, যা আর্মাটা ইউনিভার্সাল কমব্যাট প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নির্মিত হবে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম থেকে ইনফ্যান্ট্রি যুদ্ধযান, আর্মড পার্সোনাল ক্যারিয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরি করা হবে। 2015 সালের মে মাসে মস্কোতে ভিক্টোরি ডে প্যারেডে এই অত্যাধুনিক ট্যাঙ্কগুলোর নকশা প্রদর্শন করা হয়েছিল। এই ট্যাঙ্কগুলো একেবারে ডিজিটাল পদ্ধতিতে কাজ করবে। এতে মনুষ্যবিহীন ড্রাইভিং পরিচালনার সুযোগ থাকবে। সেই সাথে ক্রুদের জন্য আর্মড ক্যাপসুলও বরাদ্দ থাকবে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের M1 আব্রাম তৃতীয় প্রজন্মের ট্যাঙ্কগুলো 37টি সোভিয়েত প্রণীত T-72 ট্যাঙ্ক ধ্বংস করেছিল। সেই বিপর্যয়ের জবাব হিসেবে রাশিয়া এই আর্মাটা ট্যাঙ্কগুলো নির্মাণ শুরু করেছে। যতগুলো পরীক্ষামূলক যুদ্ধাস্ত্র রাশিয়ার হাতে রয়েছে, এগুলোর পরীক্ষা শেষ হওয়ার আগেই রাশিয়া জোরে সোরে T-14 আর্মাটা মেইন ব্যাটল ট্যাঙ্ক নির্মাণ শুরু করবে। T-15 ট্র্যাকড আর্ম ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল তৈরির কাজও একই সাথে শুরু হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নতুন অস্ত্রগুলোর সরবরাহ ত্বরান্বিত করার জন্য এসব অস্ত্রকে অপারেশনে নিয়ে আসা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।